নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার আগরতলার রাজপথে এক সুসজ্জিত র্যালির আয়োজন করা হয়। এদিন উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ড্রপগেট এলাকায় এসে শেষ হয়। এদিন ত্রিবর্ণ রঞ্জিত বেলুন উড়িয়ে র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মীনারানী সরকার ও পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ আরো অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2014 সালে রান ফর ইউনিটি শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2018 সালে গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের পুনর্বয়ব মূর্তি স্থাপন করেন। এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু বলে মুখ্যমন্ত্রী জানান। প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে 2014 সালে আমরা রান ফর ইউনিটির সূচনা আমরা করেছিলাম। 2018 সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণবয়ব যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেটা জাগ্রত করা, দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে গড়তে পারি সেই নিয়ে দেশপ্রেমে আমাদের উদ্বুদ্ধ করা। আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী জনজাতি বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করেন। এই অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ফের গুরুত্ব দিয়ে বলেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সুযোগ সুবিধা পৌঁছে সেদিকে লক্ষ্য রেখে কাজ করে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গক্রমে এদিন তিনি জনজাতি কল্যাণ মন্ত্রক এবং উত্তর পূর্বের উন্নয়নের জন্য ডোনার মন্ত্রকের কথা উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়নের জন্য যে কাজ করে চলেছেন রাজ্যের দৃষ্টিকোণ থেকে সেই দিকটির কথাও উল্লেখ করেন। জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জনজাতি বিশিষ্ট ব্যক্তিদের সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উক্ত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে 40 জন জনজাতি সমাজপতি সহ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপকদের অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব দিবস প্রতি বছর 15ই নভেম্বর পালিত হয়। এই দিবসটি ভারতের উপজাতিদের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতা আন্দোলনে তাদের অমূল্য অবদানের স্বীকৃতি স্বরূপ উদযাপন করা হয়। এই দিবসটির প্রধান লক্ষ্য হল উপজাতীয় সম্প্রদায়ের বীরত্বপূর্ণ অবদানকে সম্মান জানানো এবং তাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ফের জোর দেন সমাজের অন্তিম ব্যক্তির কাছে যেন সুফল পৌঁছে, কিন্তু আগের সরকার তেমনভাবে চিন্তা করেনি। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের বিভিন্নভাবে সম্মানিত করেছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জনজাতিদের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বের উন্নয়নের জন্য ডোনার মন্ত্রক তৈরি করেছেন যাতে সমগ্র উত্তর পূর্বের বিকাশ হয়। সেদিকে লক্ষ্য রেখে সম্প্রতি ডোনার মন্ত্রকের কাছে রাজ্য সরকার আরো আর্থিক সহায়তা চেয়েছেন বলে জানান তিনি। সমাজের যে শেষ প্রান্তের যে ব্যক্তি তার কাছে আমাদের যে বেনিফিশিয়ারি বিষয়গুলো সেগুলো যেন বোঝানো। আমরা তো আগেও সরকার দেখেছি, কত সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে চিন্তা করছেন যে জনজাতিদের উন্নয়নে, এখানে স্মৃতি যে আছেন আপনারা ভাবুন যে 2019
থেকে 2024 পর্যন্ত এক নাগাড়ে শুধু জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তি, বিভিন্নভাবে যারা খ্যাতি, তাদেরকে কেউ আগে দেখেনি। তাদেরকে পদ্মশ্রী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সম্মান দিয়েছে। এখানে আজকে যারা এখানে এতগুলো আমাদের জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা আছেন, আপনারা ভাবুন একজন জনজাতি গোষ্ঠীর মহিলা উড়িষ্যার থেকে অখ্যাত গ্রামে, কিন্তু আমরা ভাবতেই পারিনি সেখানে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি মহিলা সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্ধন অধিনিয়ম বাস্তবায়নে এখনো কেন এত দেরি হচ্ছে, এ নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত 2025 সালের ফেব্রুয়ারি মাসে এ নিয়ে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল দিল্লি হাইকোর্টও। এবার সেই একই প্রসঙ্গ ছুড়ে দিল সুপ্রিম কোর্টও। 2023 সালে পাশ হয়েছিল এই মহিলা সংরক্ষণ বিল। সেই সময় লোকসভায় বিলটিকে সমর্থন করেছিল 454 জন সাংসদ। রাজ্যসভাতেও প্রচুর সাংসদের সমর্থন পেয়েছিল এই বিলটি। তারপর রাষ্ট্রপতির কাছে অনুমোদন পেয়ে তা আইনে পরিণত হয়েছিল, কিন্তু সেই নারী শক্তি বন্ধন অধিনিয়ম এখনো কার্যকর হয়নি। লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাসের কারণে আইনের বাস্তবায়ন হওয়া সম্ভব হয়নি। এই আইন কার্যকর করতে কেন এত দেরি হচ্ছে? সম্প্রতি সেই যুক্তিতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। সোমবার ছিল তার শুনানি। এদিন নেত্রীর আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগারত্ন এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চে। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। ভারতের সঙ্গে চুক্তি হলো সৌদি আরবের। জেদ্দায় হয়েছে এই চুক্তি। সোমবার 2026 সালের হজ যাত্রায় ভারত থেকে কতজন যাবেন সেই সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, জেদ্দায় এই দ্বিপাক্ষিক হজ চুক্তিতে সই করেছেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 2026 সালে ভারত থেকে মোট 1,75,025 জন হজ করতে যেতে পারবেন বলে জানা গেছে। 7 থেকে 9 নভেম্বর পর্যন্ত সৌদি আরব সফর করবেন কিরেন রিজিজু। সেখানেই রবিবার সৌদির হজ এবং উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়।
জিরানিয়া ফেন্সি কাণ্ডে মান্তনু সাহা নামে আরো এক অভিযুক্তের 3 বাড়িতে একসঙ্গে হানা দিল ক্রাইম ব্রাঞ্চ। সোমবার মান্তনু সাহার তেলিয়ামুড়া অভয়নগর ও হেরিটেজ পার্ক সংলগ্ন বাড়িতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের পুলিশ অফিসাররা। এরপর হেরিটেজ পার্ক স্থিত বাড়ি থেকে মান্তনু সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এনসিসি থানায় নিয়ে যায় ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা। এদিন ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানান, জিরানিয়া ফেন্সি কাণ্ডে আগরতলা জিআরপিএস এ একটি মামলা হয়েছিল। এই মামলার তদন্তের জন্য আমরা মান্তনু সাহার বাড়িতে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা 3 জনকে গ্রেফতার করেছি বলে তিনি জানান। একটা আগরতলা জিআরপিএস এর একটা কেস হয়েছিল জিআরপিএস থানার, ওইটার ইনভেস্টিগেশনে কিছু চেকিং এর জন্য এসেছি আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে? এখন পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে কেসে। আজকে কার বাড়িতে আসলেন, কাকে আটক করলেন? আটক করানো মানে কোশ্চেনিং এর জন্য একজন মিস্টার মান্তনু সাহা আছেন, এটা জিজ্ঞাসাবাদের জন্য রুটিন। ঘর থেকে কিছু উদ্ধার করা হয়েছে বা কোনো এটা এখন সাবজেক্ট টু ইনকোয়ারি হবে। মানে একটু কয়টা বাড়িতে আপনার অভিযান চালিয়েছেন? 3টে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী বছরের 25শে ফেব্রুয়ারি থেকে। এদিন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা হবে, দ্বিতীয় দিন হবে বাংলা বিষয়ের উপর। আগামী 30শে মার্চ পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা হবে মোট 13 দিন। অপরদিকে মাধ্যমিক পরীক্ষা হবে 26শে ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হবে আগামী 24শে মার্চ। সোমবার বিকেলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। আমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ বুধবার। 25শে ফেব্রুয়ারি 2026 ইংরাজি বুধবার শুরু হবে 12 ক্লাসের পরীক্ষা। প্রথম দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা, তারপর দ্বিতীয় দিন 27 তারিখ হবে, 26 তারিখ বাদ দিলে 27 তারিখ হচ্ছে বাংলা, হিন্দি, ককবরক, মিজো এই সাবজেক্টের পরীক্ষা হবে 27-এর পরে হবে মার্চের 2 তারিখ সোমবার। ওই দিন হবে সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান বিদ্যা আর অ্যারাবিক। আর 7ই মার্চ কয়েকদিন গ্যাপ আছে, গ্যাপটা একটু বেশি, কারণটা আমাদের বোর্ডের সচিব মশাই বলবেন। 7ই মার্চ হবে আমাদের বিজনেস স্টাডিজ, এডুকেশন আর ফিজিক্স। 9ই মার্চ হবে সাইকোলজি। 11ই মার্চ বুধবার হচ্ছে জিওগ্রাফি, ভূগোলের পরীক্ষা। 13ই মার্চ শুক্রবার, ওই দিন হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বায়োলজি আর হিস্ট্রির পরীক্ষা। 16ই মার্চ সোমবার ইকোনমিক্স। 18ই মার্চ বুধবার কেমিস্ট্রি আর পলিটিক্যাল। 18ই মার্চ বুধবার কেমিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। আমাদের দেশের স্বাধীনতার পর বর্তমানে দেশে যে সরকারটি আছে আরএসএস নিয়ন্ত্রিত, তার 100 বছর হয়ে গেছে। ভারতবর্ষের বুকে ফ্যাসিবাদ কায়েম করার লক্ষ্য নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। তাদের 64 থেকে 68টি সংগঠন আছে, যার মধ্যে অন্যতম সংগঠন হচ্ছে বিজেপি। সামনে তারা আরো নানা ধরনের বুজরুকি করবে, নানা ধরনের খেলা খেলবে। একটা খেলা খেলছে, অন্য রাজ্যে শুরু করেছে, ত্রিপুরা রাজ্যেও করার চেষ্টা করছে এসআইআর। এই এসআইআরে হ্যাঁ ত্রিপুরা রাজ্যে বেআইনি অনুপ্রবেশ আছে, এটা কেউ স্বীকার করে না। কিন্তু এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকার যে বিশেষ সংশোধনের মাধ্যমে চিহ্নিত করে ভারতের নির্বাচন কমিশন কোন অবৈধ নাগরিককে ফেরত পাঠাতে পারে না। এই দায়িত্ব কার? এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। তারা এই দায়িত্ব পালন করবে না, তাহলে কেন? ওই দেখেছেন বিহারে আগামী 14 তারিখে বিহারের ফল বেরোবে। আমরা যা খবর বার্তা পাচ্ছি, যদি সেরকম ভাবে বিহারের জনগণ তাদের সমস্ত চক্রান্ত
এটাকে রুখে দিতে পারে, অনিবার্যভাবে বিহার থেকে শুরু হবে ভারতবর্ষে বিজেপি সরকার। 16তম সিআইটিইউ ত্রিপুরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে সোমবার ওরিয়েন্ট চৌমোহনী এলাকায় প্রকাশ্য সমাবেশে এই কথাগুলো বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের দেশের স্বাধীনতার পর কেন্দ্রে বর্তমানে যে সরকারটি আছে, আরএসএস নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা 100 বছর হয়ে গেছে। হিটলার এবং মুসলিনি তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবর্ষের বুকে বেশিরভাগ কায়েম করার লক্ষ্য নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। তাদের 64 থেকে 68টা সংগঠন আছে, তার মধ্যে অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন হচ্ছে রাজনৈতিক দল বিজেপি, যে বিজেপিকে তারা সব দিক থেকে নিয়ন্ত্রণ করে। এই যে বিজেপি সরকার স্বাধীন ভারতবর্ষে একটা জনবিরোধী, প্রতিক্রিয়াশীল এবং পুঁজিপতি লুটেরাদের স্বার্থের যে রক্ষক, এরকম সরকার স্বাধীন ভারতবর্ষে এর আগে মানুষ প্রত্যক্ষ করেননি। তার অর্থই না, আমি এই কথা বলছি না যে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে অন্যান্য যে সরকারগুলো এসেছিল তাদের মধ্যে শোষণ মুক্ত একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার লক্ষ্য নিয়ে সরকারগুলো কাজ করেছে, এরকম কোন সার্টিফিকেট দেওয়ার অধিকার আমার নাই। এই অভিজ্ঞতা রবিবার রাতে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে 4 জনকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। তবে তদন্ত সাপেক্ষে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। এদিন রাতে দুজনের মধ্যে সাধারণত একটি বিষয়কে ঘিরে কথা কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বর্ডার গোলচক্কর এলাকায়। রাতেই নামানো হয় রেড বাহিনী, মার্চ করে তারা। কোনো ধরনের সাম্প্রদায়িক গন্ডগোল নয়, সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা এবং মারপিটের ঘটনা। পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনার তদন্ত চলছে বলে সোমবার পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলনে একথা জানান এডিশনাল এসপি ধ্রুবনাথ। এডিশনাল এসপি ধ্রুবনাথ ছাড়াও পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। গতকাল সন্ধ্যাবেলা বর্ডার গোলচক্কর এরিয়াতে একটা সাধারণ মারপিটের ঘটনা ঘটে। এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। আমরা পুলিশ সঙ্গে সঙ্গেই রিয়াকশন দেয় এবং বটতলা আউটপোস্টের ওসি পুলিশ সহ সেখানে পৌঁছান। তারপর আমরা ওইখানটায় অ্যাকশন করি। দুটো কেস হয়েছে। একটা কেসের নাম্বার হলো 126, একটা 127। আমরা টোটাল দুটো কেস আমরা নিয়েছি। একটা ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 126 আর একটা হচ্ছে ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 127। এখন পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তদন্ত জারি রাখছি আর তল্লাশি চলছে। অ্যান্ড কালকে আমরা ওখানটায় ফ্ল্যাগ মার্চ করেছি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। চিন্তা প্রথমবারের মতো ঐতিহাসিক শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি দলীয় কর্মকর্তাদের সাথেও তিনি বিভিন্ন আলাপ আলোচনা করেন। কৈলাসহর পরিদর্শন করার পর ধলাই জেলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রথমবারের মতো ঐতিহাসিক শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। রবিবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি ঊনকোটি পরিদর্শনে যান এবং সেখানে শিব মূর্তির সামনে পুজো ও প্রার্থনা করেন। পরিদর্শনকালে প্রতিমা ভৌমিক বলেন, ঊনকোটি কেবল ত্রিপুরায় নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের গর্ব। এটি এক অনন্য ঐতিহ্যবাহী ও ধর্মীয় পর্যটন কেন্দ্র। তিনি সকলকে আহ্বান জানান, ঊনকোটি শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, এটি সংস্কৃতির ঐতিহ্য
ঐতিহ্যের প্রতীক। সবাইকে তিনি আহ্বান করেন একবার অন্তত এই পবিত্র স্থান পরিদর্শনে আসতে। প্রসঙ্গত, রবিবার একদিনের জন্য কৈলাসহরে এসে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। পরবর্তী সময়ে তিনি সার্কিট হাউস থেকে বের হয়ে কৈলাসহরে দলীয় কার্যকর্তাদের বাড়িতে যান ও সোমবার সকালে সার্কিট হাউস থেকে ধলাই জেলার উদ্দেশ্যে রওনা দেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক কৈলাসহরে এসে দিনভর দলের পুরনো কার্যকর্তাদের সাথে দেখা করায় দলের সকল স্তরের কর্মীরা খুবই উৎসাহিত। কার্যকর্তাদের সঙ্গে দেখা করাটা এবং কার্যকর্তার সঙ্গে বসার মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা একটা অনুভূতি এবং প্রাণ পাওয়া যায় সেটার মধ্যে। তো আজকে গোটা দিন ঊনকোটি ডিস্ট্রিক্টে রয়েছি আমরা, আর প্রত্যেকের যে ভালোবাসা, এত বেশি ভালোবাসে মানুষ, এটার জন্য ইচ্ছে হয় যে বারবার আসি। তো সবাইকে আমি ধন্যবাদ, আমাদের কার্যকর্তাদেরকে ধন্যবাদ, তারা আসার জন্য অনেকদিন ধরে বলছেন, আসতে পেরেছি। আর বিশেষ করে আজকে শৈব তীর্থ আমাদের ঊনকোটি দর্শন আমার জীবনে আমি প্রথম করেছি। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। কদমতলা কুর্তিতে শক্তি বৃদ্ধি করতে তৎপর কংগ্রেস দল। বিভিন্ন দল থেকে সোমবার 137 পরিবারের ভোটার এদিন যোগ দেন কংগ্রেস দলে। চোরাইবাড়িতে অনুষ্ঠিত এই যোগদান সভায় বক্তারা শাসক দলের তীব্র সমালোচনা করে মানুষের অধিকার পুনরুদ্ধারের ডাক দেন। ত্রিপুরায় আসন্ন রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিয়ে ফের একবার নিজেদের শক্তি প্রদর্শন করল কংগ্রেস দল। সোমবার কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে চুরাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক যোগদান সভা। এদিন বিভিন্ন দল থেকে বেশ কিছু কর্মী সমর্থকরা কংগ্রেসের প্রতি আস্থা রেখে হাত ধরলেন। বক্তারা সভায় দৃঢ়তার সঙ্গে জানান, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের একমাত্র বিকল্প শক্তি হিসেবে কংগ্রেস দলই রাজ্যের জনগণের আস্থা অর্জন করছে। বাইক র্যালি করে অতিথিদের আগমনে এদিনের অনুষ্ঠানটি শুরু থেকেই ছিল উৎসব মুখর। সভার সূচনায় ধর্মনগর থেকে বাইক র্যালি করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনকে চুরাইবাড়ি কমিউনিটি হলে নিয়ে আসা হয়। কংগ্রেসের পতাকা হাতে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল এদিন চোখে পড়ার মতো। এদিন মোট 137টি পরিবারের 458 জন ভোটার কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করে। প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন নবীন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তাদের স্বাগত জানান। কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের এই যোগদান সভাকে সফল করতে উপস্থিত ছিলেন প্রদেশ ও জেলা স্তরের শীর্ষ নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাছির চৌধুরী, উত্তর জেলার কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, চয়ন ভট্টাচার্য প্রমুখ। সভায় বক্তারা প্রত্যেকেই রাজ্যের বর্তমান শাসক দলের তীব্র সমালোচনা করে মানুষের অধিকার পুনরুদ্ধারের ডাক দেন। বক্তারা বলেন, সাধারণ মানুষ বুঝতে পারছে শুধুমাত্র কংগ্রেসই পারে রাজ্যের জনগণের গণতান্ত্রিক অধিকার, শান্তি ও উন্নয়ন ফিরিয়ে আনতে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে শপথ, এটা ফ্লেক্সের মধ্যে স্লোগানই থেকে গেল, উল্টো হয়েছে। সিপিএম জমানায় 80% যদি থেকে থাকতো, এখন এটা 100% ছেয়ে গেছে সারা ত্রিপুরা রাজ্যে। শিক্ষিত বেকার আজকে দিশেহারা, চাকরি নেই, কর্মসংস্থান নেই, কোথায় যাবে? এই যুব সমাজরা কোথায় যাবে? 51,000 শূন্য পদ খালি রয়েছে। সকলকে চাকরি দেবে আমি সে কথা বলছি না। কেন ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কল কারখানা খোলার কোনো প্রচেষ্টা নেই? কংগ্রেস দল রেগার আইন করেছে পার্লামেন্টে, সোনিয়া গান্ধী, মনমোহন সিংরা, কিন্তু আজকে রেগার কাজ গ্রাম পাহাড়ে নেই বললেই চলে। আর কাজ করলে কবে টাকা পাবে এটার কোনো নিশ্চয়তা নেই। পার্বত্য এলাকায় পরিস্থিতিও পানীয় জল পায় না, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার, আইন শৃঙ্খলার চরম অবনতি, খুন, সন্ত্রাস, রাহাজানি, লুটপাট, নিগো বাণিজ্য।
ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে কাঠালিয়া ব্লকের মনারচক পঞ্চায়েত অফিসের 4টি কম্পিউটার ও একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। অবাক করার বিষয়, যে 4টি কম্পিউটার চুরি গেছে সেগুলোতেই সংরক্ষিত ছিল পঞ্চায়েতের যাবতীয় সরকারি কাজকর্মের তথ্য ও রেকর্ড। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, অফিসের অন্যান্য মূল্যবান সামগ্রী এমনকি বিকল অবস্থায় থাকা পুরনো কম্পিউটারও অক্ষত রয়েছে। শুধু কার্যকরী 4টি কম্পিউটারই নিখোঁজ। এই কারণেই ঘটনার পেছনে নথি গায়েবের ষড়যন্ত্র নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। আরো জানা গেছে, চুরির ঘটনা যে শুধু সাধারণ চুরি নয় তা স্পষ্ট। অফিসের সব দরজা জানালা অক্ষত, অথচ মূল রেকর্ড রাখা কম্পিউটারগুলোই উধাও। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। যে কোনো সময়ে পিছনের দরজা দিয়ে, পিছনের দরজায় দুটি দরজা ভেঙে আমাদের মনারচক পঞ্চায়েতের ভিতরে যত কম্পিউটার এবং BSNL এর যে জিনিসগুলি ছিল এগুলি চুরি করে নিয়ে গেছে। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেভি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। অক্টোবর মাসের বেতন এখনো পর্যন্ত পাননি খোয়াই জেলার সমগ্র শিক্ষার আওতাধীন শিক্ষক শিক্ষিকারা। এর প্রতিবাদে সোমবার সমগ্র শিক্ষা খোয়াই জেলার কর্মচারীদের প্রতিনিধি দল খোয়াই জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকারের কাছে ডেপুটেশন প্রদান করেন। শিক্ষকরা জানিয়েছেন, রাজ্যের অন্যান্য জেলায় সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বেতন হয়ে গেলেও খোয়াই জেলার কর্মচারীরা এখনো বেতন পাননি। বেতন না পাওয়ায় চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন। পরিবার চালানো থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় খরচ মেটানো সব ক্ষেত্রেই পড়ছে বাধা। এদিন প্রতিনিধি দল জেলা শিক্ষা আধিকারিকের কাছে দ্রুত বেতন প্রদান ও ভবিষ্যতে এই ধরনের বিলম্ব যাতে না ঘটে তার জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। সারা রাজ্যে উন্নয়ন হলেও সেই উন্নয়ন আজও পৌঁছায়নি পাহাড়ের কোলে অবস্থিত কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি পাড়ায়। মঙ্গিয়াকামি আরডি ব্লকের অধীন প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রামের মানুষদের জীবনে প্রতিদিনই এক নতুন সংগ্রাম। বেঁচে থাকার জন্য তারা প্রতিদিন করছে সংগ্রাম। আদিকাল থেকে জনজাতি অধ্যুষিত গ্রামের লোকজনেরা জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে এনে মাটির চুলায় রান্না করছেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ তাদের ঘরে পৌঁছেছে ঠিকই, কিন্তু সেই সিলিন্ডারে গ্যাস ভরার টাকা আজও তাদের নাগালের বাইরে। এই চিত্র কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি পাড়ায়। এক জনজাতির গলায় বিষণ্ণতা, গ্যাস পাইছি কিন্তু গ্যাস ভরার পয়সা কই। তাই আবার জঙ্গলে যাই, কাঠ কুড়িয়ে আনি, ধোঁয়ার জোক জ্বলে যায়, কিন্তু উপায় নেই। এই কথাতেই লুকিয়ে আছে উন্নয়নের এক নির্মম বাস্তবতা, যেখানে সরকারি প্রকল্পের নাম আছে কিন্তু সুফল নেই। হাজরাবাড়ির জনজাতি মানুষের জীবনে উজ্জ্বলার আলো এখনো নিবন্ধ। এলাকার মানুষের ক্ষোভ, এডিসি প্রশাসন সম্পূর্ণ উদাসীন। ক্ষমতাসীন তিপ্রামথা সরকারের অধীনে থেকেও তাদের আর্থসামাজিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গ্রামবাসীদের দাবি, মন্ত্রী বিকাশ দেববর্মাকে এলাকায় এসে আমাদের সঙ্গে কথা বলতে, খোঁজ খবর নিতে দেখেছি, কিন্তু তিপ্রামথার নির্বাচন প্রতিনিধি এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও এখনো থেমে আমাদের দুঃখ কষ্ট শোনেননি। ঘরে ঘরে তো সিলিন্ডার পড়ছে কিনা গ্যাসের পড়ছে, তো আপনারা সিলিন্ডার থুয়ে সেটা আপনারা লাকড়ি সংগ্রহ করতেছেন কি কারণে? এটা যে হয়েছে যে ঘরে তো গ্যাস থাকলে ট্যাঙ্কি গ্যাস সিলিন্ডার থাকলে বা গ্যাস তো দুগুণে টাকা নাই। আচ্ছা, প্রবলেম হয়েছে টাকা দরকার, শীতের লেগে কর্মসূচিটা করণ লাগে, আবার লাকড়ি কাটন লাগে, আবার যে কোনো বাস কাটন লাগে, আবার টাকা পয়সা রোজগার নাই, কিটা করতাম।
এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো পানীয় জলের অভাব। গ্রামের কোনো নল জল প্রকল্প নেই, ফলে প্রতিদিনই মেয়েরা ও বৃদ্ধারা ঘন্টার পর ঘন্টা হেঁটে পাহাড়ের চূড়া থেকে জল টেনে আনেন। সেই জলই পান ও রান্নার একমাত্র ভরসা। শুষ্ক মরশুমে পাহাড় চুষা সেই জলও শুকিয়ে গেলে দেখা দেয় তীব্র জলসংকট। এই গ্রামে আজও বিদ্যুৎ অনিয়মিত, চিকিৎসার ব্যবস্থা সীমিত, শিক্ষার পরিকাঠামো দুর্বল। তবুও এই মানুষগুলো হাসি মুখে বেঁচে থাকেন পাহাড়, বন আর কষ্টের সঙ্গে মিশে। উজ্জ্বলা যোজনার প্রতিশ্রুতি তাদের ঘরে পৌঁছলেও উন্নয়নের আগুন আজও জ্বলেনি তাদের রান্নাঘরে। হাজরাবাড়ি যেন গোটা তেলিয়ামুড়া মহকুমার প্রতীক, যেখানেই উন্নয়নের ঘোষণাপত্র আছে কিন্তু বাস্তব নেই। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। পশ্চিম পিলাকসাহা পাথর অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে নষ্ট করার প্রয়াস চালাচ্ছে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ। শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ির পশ্চিম পিলাকসাহা পাথর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাতের আধারে দুষ্কৃতিকারীরা গোবর দিয়ে নষ্ট করার প্রয়াস চালায় বলে অভিযোগ। সোমবার সকালে অঙ্গনওয়াড়ি দিদিমণির অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলতে গিয়ে বিষয়টি দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রধান থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বদের জানায়। খবর পেয়ে সকলে ঘটনাস্থলে এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শন করেন ও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান। এ বিষয়ে জোলাইবাড়ি CDPO অফিসের সুপারভাইজার বাপন কর জানান, সকলে মিলে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর না থাকলে লেখাপড়ায় সঠিকভাবে মন বসবে না। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর রাখার জন্য আহ্বান জানান তিনি। এমন মানে পরিবেশ যাতে না হয় সেটার জন্য আমি স্থানীয় যে এলাকাবাসী আছে ওনাদেরকে আমি অনুরোধ জানাবো, ওনারা যাতে এইসব বর্বরতা যাতে এইসব মানে একটা ছোট্ট বাচ্চাদের যেখানে পড়াশোনা করানো হয় এইসব সেন্টারে যাতে এইসব বর্বরতার স্থান যাতে না হয় সেটার জন্য আমি এলাকাবাসীকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ওনারাও যাতে সতর্ক থাকেন এবং সেন্টারের পরিবেশ যাতে ঠিক থাকে, বাচ্চাদের সুন্দরভাবে আমরা যাতে শিক্ষাদান করতে পারি বা বাচ্চাদের সব মানে সুনিশ্চিত মানে বাচ্চাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে পারি, এটাই আমার অনুরোধ থাকবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKB টিভির পর্দায়। নমস্কার।